আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের কোন ফোল্ডারটা কী কাজ করে, কোন বিষয়টা আমরা কোথায় লিখছি, এই সব কিছু আলোচনা হবে আমাদের আজকের ভিডিওতে। তো এটার জন্য আমরা একটা ড্রয়িং নিয়ে নিয়েছি এবং এখানে আমাদের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন। তো এখন পৃথিবীতে আপনি অনেক পাবেন, আপনার যে ফোল্ডার স্ট্রাকচার পাবেন, তো অনেকভাবে ইউজ করে। তো এই সবগুলাই ভালো এবং প্রত্যেকটাই ভালোভাবে কাজ করে। তো ব্যাপারটা যে আমার কাছে এইটা পার্সোনালি বেশি ভালো লাগে, কারণ এখানে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পার্টকে আমরা আলাদাভাবে যে অর্গানাইজ করতে পারি, ইভেন আলাদাভাবে আমরা এক জায়গায় সাজাইতে পারতেছি যে কোথায় কী লিখতেছি আমি, আমাদের কনফিগ ফাইলগুলো কী আছে, আমাদের আউটসগুলো কোথায় আছে। তো এটার কারণে আমাদের রিডেবিলিটি বাড়ে। আমাদের অ্যাপ্লিকেশন যখন একটু লার্জ হয় বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের হয়, তখন এটাকে আমাদের মেইনটেইনেন্সের জন্য অনেক সুবিধা হয়। কারণ আমি যখন নতুন কিছু অ্যাড করতে চাই, তাহলে আমাকে জাস্ট ওই যেখানে অ্যাড করতে চাই, ধরেন আমি আমার যে মডেলটা আছে বা স্কিমা আছে, সেখানে আমি জাস্ট একটা ফিল্ড অ্যাড করতে চাই, তাহলে আমি জাস্ট মডেলে অ্যাড করতে পারতেছি। আমি আমার ধরেন ইউজার্সের যে ইউজার্সের ডিটেলস আমি পাইতাম না আগে আমার এপিআই থেকে। তো সেটার জন্য একটা আমি এপিআই ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কীভাবে হবে, অর্থাৎ প্রত্যেকটা লজিক যখন সেভাবে চিন্তা করা হয়, তো সেটার জন্য আমার মনে হয় এই স্ট্রাকচারটা আপনারা ফলো করতে পারেন। এটা মোটামুটি ভালো। তবে পার্সোনালি যদি অন্য কেউ ইউজ করে থাকেন, তো সেটা অবশ্যই ভালো। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি সাধুবাদ জানাই। তো আসেন আমরা এইটাকে একটু বুঝি, তো এটা কিভাবে কাজ করতেছে। তো এটা কাজ করার সিস্টেমটা আমরা আমাদের মেইন যে ফোল্ডারটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের, ধরেন যে আপনার আমাদের বুক ম্যানেজমেন্ট সার্ভার যেটা, ওইটার এইখানে এসে আপনি যে এসআরসি একটা ফোল্ডার পাচ্ছেন, তাই না? এসআরসির মধ্যেই মানে একদম রুটেই কিন্তু আমাদের ইএনবি ফাইলগুলো থাকে, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো এইখানে আছে। এখন এরপরে আমরা আরেকটা ফোল্ডার দেখতে পাচ্ছি, সেটা অ্যাপ নামে। এই অ্যাপের কাজ কি? অ্যাপটা এসআরসির মধ্যে আপনার যত রকমের আপনার আছে, অ্যাপ্লিকেশনের যত কাজ আছে সব অ্যাপসের মধ্যে হবে। এখন অ্যাপসের মধ্যেও আরও কিছু সাব ফোল্ডার আছে, সেটা আমরা দেখতে পারতেছি। বাট এইটার কোনটার কী কাজ সেটা আমরা আলোচনা করব। এখন যে আরেকটা ব্যাপার আমার এখানে বাদ পড়েছে, সেটা আমি একটু অ্যাড করে দেই। আচ্ছা, আমার এখানে আরেকটা বাদ পড়েছে, সেটা যে আমাদের ইউটিলসটা, তাই না? আমাদের কিন্তু অনেক ইউটিলস ফাইলস প্রয়োজন হয়। ইউটিলস মানে কি, যেগুলো রিইউজেবল করি। যেমন যে আমাদের অনেক সময় ইউজার্সের করা লাগতে পারে, আপনার যে ইউজার্সের পাসওয়ার্ড হ্যাশ করার জন্য যে সিস্টেমটা, ওইটা ভেরিফিকেশন, যে ডাব্লিউটি ক্রিয়েট করা, যে ডাব্লিউটি ভেরিফাই করা, এটার জন্য আমাদের ইউটিলস ফাইলস প্রয়োজন হয়। এবং এখানে অনেক সময় হেল্পারও থাকতে পারে, আমরা হেল্পারের মাধ্যমে অনেক কাজ করে থাকি। তো যাই হোক না কেন, এই সবগুলো আমাদের অ্যাপের আন্ডারে থাকবে, ঠিক আছে? এখন আমরা আমাদের এই ক্ষেত্রে একটা মিনিমালিস্ট একটা স্ট্রাকচার দেখি, যে এখানে যেগুলো আমাদের আসলেই প্রয়োজন হয়, এটাকে আরও অর্গানাইজ করা যায়, আরও বেশি বড় করা যায়। তো সেটা না হয় আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। এখন দেখি যে মিনিমালিস্ট একটা ব্যাপারটা কীভাবে হয়। তো অ্যাপসের মধ্যে আমাদের যে প্রথমে আসে মডিউলস নামে একটা ফোল্ডার। এই মডিউলসের কাজ কি? মডিউলস হলো ভাই, মডিউলস আপনার খুবই সহজ একটা ব্যাপার। আপনার অ্যাপ্লিকেশনে যতগুলো আছে, আপনার বিজনেস লজিক নিয়ে আপনি কাজ করেন, বা যে যে সার্ভিস আপনি লিখতে চান, যা যা প্রোভাইড করতে চান, যে যে এপিআইগুলো আপনি তৈরি করবেন, এই প্রত্যেকটার সেটকে বলা হয় মডিউল। যেমন আমি যদি ইউজারকে চিন্তা করি, তাহলে ইউজারে কী থাকে? ইউজার ক্রিয়েট করা, ডিলিট করা, ইউজার্সের যে প্রোফাইল আপডেট করা, এই সংক্রান্ত যত কাজ, অর্থাৎ ইউজার নিজে একটা মডিউল, তার মধ্যে অনেকগুলো ফাংশন আছে। ইভেন আমি যদি মনে করি যে বুকগুলো ক্রিয়েট করতে হবে, বুকগুলোকে যে ডিলিট করতে হবে, আপডেট করতে হবে, বুককে আমাকে রিটার্ন করার একটা ব্যবস্থা করতে হবে, যা কিছু সব কিছু মডিউলস। ইভেন ইনভেন্টরি, আমাদের পারচেজ, আমাদের পেমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা যে এপিআই তৈরি হয় বা প্রত্যেকটা যে সার্ভিস লজিক আমরা লিখি, এর সেটকে বলা হয় বা গ্রুপকে বলা হয় মডিউলস। মডিউলসের মধ্যে অনেকগুলো বা সাব ফোল্ডার আছে, সেটা আমরা পরে চিন্তা করি। পরেরটায় আমরা চলে আসি। সেকেন্ড আমাদের অ্যাপটা আসলে কি এবং সার্ভারটা আসলে কি, এই দুইটা একটু চিন্তা করেন। ব্যাপারটা আমরা যদি আমাদের বর্তমান যে স্ট্রাকচারটা ফলো করতেছি বা বর্তমান যে অ্যাপ্লিকেশনটা আমাদের আছে, সেটাতে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভার ডট টিএস এর মধ্যেই আমরা কিন্তু এখানে যে গেট একটা এপিআই নিয়েছি, এরপর এটাকে লিসেন করতেছি, অ্যাপটাকে এইখানেই যে আমরা ডিক্লেয়ার করেছি, অ্যান্ড এখানে যত আমাদের ফাংশন এখানে ইম্পোর্ট করেছি, অর্থাৎ এক্সপ্রেসের যত টাইপস আছে সবগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। বাট এইটা কিন্তু একটু হিজিবিজি হয়ে যাবে যখন আপনি এখানে ধরেন আরও একটা মডিউল অ্যাড করবেন। আপনার একটা সেন্ট্রাল রাউট আছে, সেটাকে আপনি এখানে অ্যাড করবেন। ধরেন আপনি এখানে রাউট সার্চ করলেন, ঠিক আছে? এরপরে কিছু মিডলওয়্যার ইউজ করতে হবে অবশ্যই, কারণ না হলে আমাদের এগুলোকে পার্স করা যায় না। তো সেক্ষেত্রে ধরেন আমি কিছু মিডলওয়্যার অ্যাড করলাম। এরপরে আরও কিছু ব্যাপার স্যাপার থাকে, সেইগুলা এই সব যদি আমি এখানে করি, তাহলে এই যে সার্ভার ডট টিএস,
এটাই আমাদের হচ্ছে প্রায় 500 লাইনের কোড হবে। বাট এটা তো আসলে মানে আমাদের জন্য কাম্য না। আমরা কি করব, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে শিখব। তো সেটার জন্য আমরা আমাদের এই যে অ্যাপস, এই যে আমাদের রাউট, এই সব কিছু আলাদা করে ফেলবো। অর্থাৎ অ্যাপের কাজ হচ্ছে, অ্যাপ আপনার যত মিডল ওয়্যার, যত হচ্ছে যে আপনার রাউটস, যত যা কিছু আছে না কেন, এই সব কিছু সে হ্যান্ডেল করবে এবং সে এই অ্যাপটাকে এক্সপোর্ট করে দিবে। সার্ভারের কাজ হচ্ছে, ভাই তুমি এত সময় যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছো ওইটাকে আমাকে দাও, আমি এটাকে রান করি। অর্থাৎ এর কাজ হচ্ছে এ শুধু রান হবে, আর এর কাজ হচ্ছে এ শুধু ক্রিয়েট করবে, ঠিক আছে? অর্থাৎ এ ক্রিয়েট করবে আর রান করবে না, আর এ ক্রিয়েট করবে না বাট রান করবে। মানে অনেকটা চিন্তা করতে পারেন ওই যে গীতিকার, সুরকার, সিঙ্গার, এদের ব্যাপারটা। ধরেন হচ্ছে যে একজন গীতিকার কিন্তু হচ্ছে আপনার লিরিক্সটা লেখে, সুরকার সুর করে দেয়, আর এই সিঙ্গার, এই সার্ভার কিন্তু সিঙ্গার, তাই না? মিল আছে কিন্তু, এস দিয়ে এই মিল আছে। এই সিঙ্গার সেই কিন্তু গান গায়, তো দিন শেষে চিনি কিন্তু আমরা এই সিঙ্গারকেই বা সার্ভারকেই। এই যে তৈরি করে দিল তাকে অতটা চেনা হয় না, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ এই ক্রিয়েট করার কাজটা সব অ্যাপস করবে, আর এটাকে ডেলিভারি করার কাজটা সেটা হচ্ছে সার্ভার করবে। এখন আসি কনফিগে। কনফিগটা কি? কনফিগটা হচ্ছে আপনার ওয়েবসাইটে অবশ্যই কিছু কনফিগারেশন থাকে, যেমন সেটা হতে পারে আপনার সেটা হতে পারে আপনার ইয়েতে, যেমন ইএনবি ফাইল, অথবা যে ডাব্লিউটির হচ্ছে সিক্রেট, অথবা হচ্ছে আপনার কোনো থার্ড পার্টি এপিআই থাকলে সেটা, অথবা কোনো হচ্ছে টোকেন, অথবা হচ্ছে কোনো কি, যেমন S3 কি থাকে, বা আমাদের হচ্ছে ক্লাউডিনারি কি থাকে। তো এই যে যত যা কিছু এইগুলোকে যদি আমরা সরাসরি ইএনভি থেকে বারবার প্রসেস ডট ইএনভি ডট JWT নোড মডিউলস এইভাবে আমরা করি, তাহলে ব্যাপারটা দেখেন কত কোড লেখা লাগে, তাই না? বারবার তো এই কাজটা আমরা করি না। আবার আমি যদি চিন্তা করি যে ধরেন আমার ইয়েটা চেঞ্জ করতে হবে, যে ধরেন হচ্ছে যে এইটাকে একটু স্ট্রাকচার ওয়েতে থাকবে, যেমন আমি চাচ্ছি যে আমার JWTর নাম আমি কি দিছিলাম, ধরেন হচ্ছে যে ইএনভি ফাইলে JWTর নাম এইভাবে আছে। ধরেন হচ্ছে যে এইখানে যদি একটু লিখি, ধরেন এটা এভাবে আছে যে JWT সিক্রেট এইভাবে আছে আর কি, JWT সিক্রেট নামে। এখন আপনাকে যতবার এইটাকে কল করতে হচ্ছে বা এটাকে পেতে হচ্ছে, প্রসেস ডট ইএনভি ডট এই সেম নামটা লিখতে হচ্ছে। এখন আপনি কোনো কারণে আপনার আগে একটা অ্যাপ্লিকেশনে কাজ করছেন, সেটা আপনি লিখছেন যে এইভাবে যে JWT, এরপরে আপনি দিচ্ছেন অ্যাক্সেস, এরপরে আমি দিচ্ছেন আপনি যে টোকেন, মানে এইটা হচ্ছে আপনার ইএনভিতে আছে। মানে আপনি এইটাকে কোথাও ইম্পোর্ট করে ফেললেন, তাহলে ব্যাপারটা কী হলো, মিসম্যাচ হয়ে গেল না? আপনার এটা পাবে না, ইউজার কিন্তু লগ ইন করতে পারতেছে না, বারবার তাকে লগ আউট করে দিচ্ছে যে না এটা ভেরিফাই না, এটা তোমার রিয়েল টোকেন না। তো তখন ব্যাপারটা কি, আপনার অ্যাপ্লিকেশনে বাগ ফিক্সিং কিন্তু অনেক বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে। ইভেন আপনার জন্য বাগকে ধরাটাও অনেক কষ্ট হচ্ছে, মানে ক্যাচ করতে পারবেন না আপনি এররটা কোথায় আসলে হচ্ছে। তো এই জন্য আসলে যেটা আমরা করি, এই সবগুলোকে একটা সেন্ট্রাল জায়গাতে রাখি, যাতে করে আমাদের সহজ হয়। তো এখানে কীভাবে থাকবে, যখন আমি ওইভাবে করলাম তখন কিন্তু জাস্ট একবার ইম্পোর্ট করলাম এবং এটাকে এক্সপোর্ট করে দিলাম। এখন যদি আমি লিখে যে JWT, এই JWT থাকলো, এবং এটার মধ্যে ধরেন আমি হচ্ছে যে একটা অবজেক্ট আকারে এটাকে দিলাম যে অ্যাক্সেস টোকেন, এইভাবে করে দিলাম। তাহলে কি হলো দেখেন, তাহলে কিন্তু এইটাকে আমাদের পড়তেও সুবিধা হলো। আমি যখন JWT লিখবো, এভাবে ডট দিলে অ্যাক্সেস টোকেনটা পেয়ে গেলাম। এখন এইখানে কী নামে দিয়েছিলাম, ওই একবার জাস্ট কপি করে বসাই দিলে পৃথিবীর সব জায়গায় সেম থাকছে। অর্থাৎ আমার কিন্তু করে ভুল হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এটা তো গেল, এটা হচ্ছে আমাদের কনফিগের ব্যাপার। অর্থাৎ কনফিগারেশনটা করবো কনফিগের মধ্যে। রাউসটা কি? রাউসটা হচ্ছে, আপনি চিন্তা করেন যেমন আমরা যদি এইখানে আসি, এখন যেমন আমাদের ওই যে এপিআই ডট গেট আমরা যদি দেই, বা হচ্ছে আমাদের যদি একদম রুটে আমরা হিট করি, তাহলে এই রেসপন্সটা পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে না, আমার দরকার হেলথ নামে একটা কিছু, তাহলে কিন্তু এইখানেই লিখতে হচ্ছে, তাই না? হেলথ, হ্যালো হেলথ। আচ্ছা, এইটা কিন্তু আমাদের হেলথে, তার মানে কি এই যে রাউটটা আমরা ডিক্লেয়ার করছি, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় এইভাবে করতে হচ্ছে। এখন এইটা যদি আপনি এই অ্যাপের মধ্যে করেন, তাহলে চিন্তা করেন যে আপনার যতগুলা ফিচার্স আছে প্রত্যেকটা মডিউলসের জন্য এখানে করেন, আপনাদের 20টা মডিউল হয়, তাহলে 20টার জন্য ঠিক এইভাবে হচ্ছে। তাহলে এইখানে যদি লেখেন তাহলে ব্যাপারটা কত বড় হচ্ছে, তাই না? বাট তার থেকে যদি আপনি জাস্ট এইখানে এটা রাউটকে ইম্পোর্ট করে যদি বলে দেন যে যেমন এমন যদি করি আমরা যে অ্যাপ ডট ইউজ করাই দেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে কী হবে যে আমাদের এপিআই হবে, ঠিক আছে? অ্যান্ড এইখানে ধরেন রাউট নামে কিছু একটা দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা সহজ না? জাস্ট 1 লাইন কোড, আর এখানে হচ্ছে 10 লাইনের কোড। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, আমাদের যখন রাউট লেভেল চেঞ্জ করা লাগবে, ওই যে একটা কথা বলেছিলাম যে ফোল্ডার স্ট্রাকচার কেন ফলো করে, এটা না করলে যে হবে না এমন না। এই যে আমার যদি ধরেন এখন খুঁজতে হয় যে আমার এতগুলো যদি থাকে, আপনার রাউট থাকে, এখন এর মধ্যে আপনি যদি খুঁজেন যে কোনটা যদি হেলথ
নাকি হেলথ, নাকি আপনার সার্ভার হেলথ, কী লিখছিলাম, ব্যাপারটা কিন্তু কষ্টকর। তো তার জন্য একটা রাউট যদি ফোল্ডার করে নেন, সেটার মধ্যে যদি আপনি সব ফাইলগুলো লিখে দেন, তাহলে আপনার একটা জায়গাতে ইম্পোর্ট করলে এই সবটা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে রাউটসের কাজ ছিল। এখন আসি ইউটিলস কি। ইউটিলস তো সহজ বলছিলাম প্রথমে এটা লেখার সময়, যে আপনি যেটাগুলোকে বারবার ইউজ করতে চান বা রিউজেবল করতে চান, সেটা হচ্ছে আমাদের ইউটিলস। যেমন হতে পারে আপনার হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে কী করতে পারে, যেটা হচ্ছে আপনার ডাটাগুলোকে আপনার হচ্ছে যে একটা স্ট্রাকচার ওয়েতে নিয়ে চলে যেতে পারে, সেটা একটা ইউটিলস হতে পারে। অনেক সময় আমরা ট্রাই কাজ না রেখে ক্যাচ অ্যাসিঙ্ক লিখি, তাই না? সেটা হচ্ছে যে আপনার একটা ট্রাই কাজ বারবার লেখা তো অনেক ঝামেলা এবং কোড দেখতে খারাপ দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইউটিলস বানিয়ে নিলাম, হায়ার অর্ডার ফাংশন বানাইলাম, যে একটা ফাংশনকে কল করতেছে, তো সেটা হচ্ছে ইউটিলসের মধ্যে রেখে দিলাম। অর্থাৎ যেটা আপনার রিউজেবল সেটা আপনি ইউটিলসের মধ্যে রাখবেন। এখন ইউটিলসের ব্যবহার সবার ভাই বুঝে গেছি আমি। এখন দরকার আমার কি এই তিনটা আসলে কি? কন্ট্রোলার হচ্ছে ওই জিনিসটা যে রিকোয়েস্ট এবং রেসপন্সকে হ্যান্ডেল করে। এর কাজ হচ্ছে রিকোয়েস্টকে নিবে এবং রেসপন্সকে পাস করে দিবে, ঠিক আছে? এর কাজ হচ্ছে এটা। কোনো বিজনেস লজিক লিখবে না, যেমন হচ্ছে যে আসলে ডাটাতে আছে কিনা, নাকি খুঁজতেছে কিনা, নাকি হচ্ছে এটা ভ্যালিড কিনা, এত কিছু তার দরকার নাই। সার্ভিস, এই সার্ভিসটা হচ্ছে যত যা বিজনেস লজিক সব সেইখানে ইমপ্লিমেন্ট করবে। অর্থাৎ আপনার ইনভেন্টরিতে এখন বই কয়টা আছে, কয়টা আপনি পারচেস করছেন, কয়টা কোথায় দিচ্ছেন, এই সব কিছু সার্ভিস লেয়ারে আপনার কাজ হবে। রাউটসটা হচ্ছে কোন এপিআই হিট করলে, কোন ইন পয়েন্টে আপনার হিট করলে, ইন পয়েন্টগুলোকে ডিক্লেয়ার করা এক কথায়। অত ধরেন আমি বলছি যে চেক নামে একটা আমার আছে, এবং এই চেকটা দিলে কী হবে, আমাদের ইনভেন্টরিতে যতগুলো বুকস আছে সেটা আমাদেরকে দিবে। অর্থাৎ কন্ট্রোলের কাজ হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্সকে হ্যান্ডেল করা, রাউটের কাজ হচ্ছে আপনার এটাকে একটা ইন পয়েন্ট সেট করা, সার্ভিসের কাজ হচ্ছে আপনার বিজনেস লজিককে করা। তো এইটাই ছিল আমাদের হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচার। নেক্সট থেকে আমরা আমাদের এই স্ট্রাকচারকে ফলো করে অ্যাপ্লিকেশনকে এগিয়ে নিয়ে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।